আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে 5টি প্রমাণ না থাকলে আপনি জমি রেজিস্ট্রি করতে পারবেন না এবং যিনি জমি ক্রয় করবেন তিনিও কিন্তু সেই জমি ক্রয় করতে পারবেন না। সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক আপনার দলিল আটকে যাবে, রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাবে। কোন 5টি প্রমাণ আপনার লাগবে সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমরা যখন একখণ্ড জমি ক্রয় করি তখন একজন দাতার শরণাপন্ন হতে হয়। দাতা হচ্ছে জমির প্রকৃত মালিক। তো আমরা সর্বপ্রথমে কিন্তু দেখে নেই যার কাছ থেকে সম্পত্তি আমরা ক্রয় করি তিনি সেই সম্পত্তির প্রকৃত মালিক কিনা, সেই সম্পত্তি বিক্রয় করার অধিকার তার আছে কিনা, সেই সম্পত্তি তিনি পজিশনে আছেন কিনা, অর্থাৎ দখলে আছেন কিনা, তার কাগজপত্র ঠিক আছে কিনা। এই সবকিছু যদি ঠিক থাকে তারপরে কিন্তু একজন গ্রহীতা দাতার সাথে একটি চুক্তিবদ্ধ হয় এবং সেই চুক্তিবদ্ধ হয়ে তিনি তার সেই সম্পত্তি ক্রয় করার জন্য ইচ্ছা পোষণ করেন। কিন্তু ইচ্ছা পোষণ করার পরে যখন দলিল তৈরি করা হয়, এই দলিল সম্পাদনের সময় যেই সকল কাগজপত্র আপনার প্রয়োজন তার মধ্যে 1 নম্বরে হচ্ছে আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করতেছেন তিনি কোন বুনিয়াদে মালিক, তিনি কি খতিয়ানের মূলে মালিক নাকি দলিল মূলে মালিক। যদি তিনি খতিয়ান মূলে মালিক হয়ে থাকে তাহলে তার সিএস খতিয়ান থেকে হালনাগাদ যে খতিয়ানগুলি হয়েছে সেই খতিয়ানগুলি ধারাবাহিকভাবে যে মালিকানা পূর্বপুরুষের, সেখান থেকে তিনি যে একজন ওয়ারিশ হিসাবে মালিকানা পেয়েছেন এবং তার ওয়ারিশ কায়েম সনদ, এটা 100% আপনার নিতে হবে। আর যদি দলিল মূলে মালিকানা পেয়ে থাকেন তাহলে তিনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তিনি কিন্তু একটি দলিলের মালিক হয়েছেন, তাহলে সেই দলিলের কপিটা কিন্তু আপনাকে নিতে হবে এবং যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছে দাতা তার দলিল থাকলে দলিলের কপি নিতে হবে। আর যদি দলিল না থাকে, খতিয়ান থাকে, ধারাবাহিকভাবে খতিয়ান নিতে হবে। এই কাগজ 100% কিন্তু আপনার প্রয়োজন আছে। এই ডকুমেন্টস অর্থাৎ দলিল যদি আপনি সৃষ্টি করতে হয় একজন গ্রহীতা হিসেবে সর্বপ্রথম আপনার বায়া দলিল এবং দাতার যে বায়া দলিল আছে সেটিরও ফটোকপি নেবেন, প্লাস যদি খতিয়ান মূলে মালিকানা পেয়ে থাকে ধারাবাহিক আপনার খতিয়ানগুলি নিতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি উত্তরাধিকার সূত্রে যদি সম্পত্তি পেয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়া গেলে যিনি সম্পত্তি বিক্রয় করবেন তিনি সেই সম্পত্তির প্রকৃত মালিক হয়েছেন কিনা, একক মালিকানা অর্জন করেছেন কিনা, তার নামে আপোষ বন্টননামার দলিল আছে কিনা এবং ওয়ারিশ কায়েম সনদ হিসাবে এবং পূর্বের যে মৃত ব্যক্তির যে সম্পত্তি রেখে গেছে সেই সম্পত্তির হিস্সা মোতাবেক যতটুক সম্পত্তি তিনি বিক্রি করতে পারবেন ততটুক সম্পত্তি তার আপোষ বন্টননামার দলিলে সেটি উল্লেখ করা আছে কিনা এবং চৌহদ্দি দেওয়া আছে কিনা। তৃতীয় নম্বরে হচ্ছে হালনাগাদ খাজনা, যেটি ভূমি উন্নয়ন কর। এই হালনাগাদ ভূমি উন্নয়ন করটি তিনি পরিশোধ করেছেন কিনা এবং হালনাগাদ যে ভূমি উন্নয়ন কর সেটি তার পরিশোধ থাকতে হবে এবং তার যে দাখিলার যে কপি বা ডিসিআর এর কপি সেটি কিন্তু 100% থাকতে হবে। তারপরে হচ্ছে আপনার সম্পত্তির যিনি একক মালিকানা অর্জন করলেন সেই ব্যক্তির নামে নামজারি করা আছে কিনা। যদি নামজারি করা থাকে তাহলেই কিন্তু তিনি ব্যক্তি মালিকানা অর্জন করেছেন বলে প্রমাণিত হবে। যদি তার নামে নামজারি করা না থাকে, সকল ডকুমেন্টসও যদি থাকে, চেষ্টা করবেন তাকে দিয়ে নামজারিটা করায় নেওয়ার জন্য, তাহলে সুবিধা হবে। এবং 5 নম্বরে হচ্ছে যেই সম্পত্তিটি আপনি ক্রয় করতেছেন একজন দাতা একজন গ্রহীতা, এই দাতা এবং গ্রহীতার উভয়ের কিন্তু ট্যাক্স সার্টিফিকেট লাগবে, অর্থাৎ 3 সার্টিফিকেট লাগবে। যিনি সম্পত্তি বিক্রয় করবেন তার ট্যাক্স সনদপত্র লাগবে এবং আয়কর যে প্রত্যয়নপত্র সে আয়কর প্রত্যয়নপত্রটিও কিন্তু তার লাগবে।
আবার যিনি সম্পত্তি ক্রয় করবেন, যিনি বিক্রয় করবেন তারও ট্যাক্স সার্টিফিকেট এবং প্রত্যয়নপত্র লাগবে, আর যিনি সম্পত্তি ক্রয় করবেন তারও কিন্তু ট্যাক্স সার্টিফিকেট অর্থাৎ টিন সার্টিফিকেট লাগবে। তবে এখানে একটি কথা বলা ভালো, সেটি হচ্ছে যিনি টিন সার্টিফিকেট জমি ক্রয় করবেন তিনি যদি একটি টিন সার্টিফিকেট অনলাইনে তোলেন বা তার যদি পূর্বের টিন থেকে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, তিনি একটি প্রত্যয়নপত্র নিতেই পারবেন। আর যদি নতুন টিন সার্টিফিকেট ওপেন করেন তাহলে কিন্তু তার পক্ষে প্রত্যয়নপত্র নেওয়া সম্ভব না, হয়তো সে টিন সার্টিফিকেটটা কিন্তু তিনি নিতে পারবেন। আর যে পূর্বের যিনি মালিক তার যদি টিন সার্টিফিকেট থাকে তার কিন্তু আয়করের যে প্রত্যয়নপত্র সেই প্রত্যয়নপত্র কিন্তু তার লাগবে। এই কয়টি প্রমাণ না থাকলে আপনি বর্তমানে কিন্তু জমি রেজিস্ট্রি করতে পারবেন না। বর্তমানে আমরা অনেকেই জানি যে সম্পত্তির যত ডকুমেন্টস সকল ডকুমেন্টস আমাদের অনলাইনে আপলোড দেওয়া আছে এবং অনলাইনে সার্চিং দিলে ডকুমেন্টস দেখা যাচ্ছে, খতিয়ান পাওয়া যাচ্ছে, দলিল পাওয়া যাচ্ছে, সবকিছু পাওয়া যাচ্ছে। কিন্তু তারপরেও আপনাদের যে সকল ডকুমেন্টস ঘাটতি আছে সেই সকল ডকুমেন্টস কিন্তু 100% জোগাড় করতে হবে। এর একটি ডকুমেন্ট যদি আপনি বাদ দিয়ে যদি সম্পত্তি ক্রয় করেন তাহলেই কিন্তু আপনার বিপদ হওয়ার সম্মুখীন কিন্তু বেশি থাকবে। উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তিতে আপনি সবকিছুই যখন ঠিক থাকবে আপনি এই সম্পত্তি কিন্তু আপনি ক্রয় করতে পারবেন। কিন্তু যেটি বলা হয়েছে যে আপোষ বন্টননামা দলিল, এই আপোষ বন্টননামা দলিলে যদি চৌহদ্দি দেওয়া থাকে চৌহদ্দি মোতাবেক আপোষ বন্টননামা দলিলটি 100% নেবেন এবং সম্পত্তি ক্রয় করার সময় অবশ্যই সহশরিক আশেপাশে যারা আছে তাদেরকে অবগত করবেন, একটি নাদাবি সনদ দিবেন যে সম্পত্তিটি আপনি ক্রয় করতেছেন, যাতে করে তারা প্রিয়াম্পশন মামলাটি না দিতে পারে। তো আমাদের যদিও ওই সাবজেক্টটা আমাদের আজকের বিষয় না, আমাদের বিষয় হচ্ছে জমি রেজিস্ট্রি করতে হলে 5টি প্রমাণপত্র 100% দেখে নেবেন। যিনি বিক্রয় করবেন তিনিও এই 5টি প্রমাণপত্র জোগাড় করবেন, আর যিনি ক্রয় করবেন তারও এই 5টি প্রমাণপত্র দেখে নিতে হবে। দলিল, দাতার দলিল, বায়া দলিল, ধারাবাহিক খতিয়ান, আপোষ বন্টননামা দলিল, হাল সালনাগাদ পর্যন্ত খাজনা, নামজারি এবং আয়কর সনদ। এই বিষয়গুলি 100% দেখে আপনারা জমি নেবেন। এই ছাড়া আপনারা যদি সাব রেজিস্ট্রার অফিসে দলিল করতে যান সর্বপ্রথমেই দলিল আটকে দেবে এবং পরবর্তীতে বিভিন্ন সিস্টেমে আপনাকে যেতে হবে। আনঅফিসিয়াল ভাবেও অফিসিয়াল ভাবেও আপনার আয়কর সনদ না থাকলেও আপনার রেজিস্ট্রি হবে না, নামজারি না থাকলেও রেজিস্ট্রি হবে না। কিন্তু আমাদের দেশে সবকিছুই সম্ভব, তারপরেও কিন্তু এই অবৈধভাবে বেআইনিভাবে সিন্ডিকেটের মাধ্যমে দালাল চক্রের প্রতারক চক্রের তঞ্চকতা করে কোনো দলিল করে পরবর্তীতে এই দলিলের বিরুদ্ধে মামলা হোক এমন কাজটি করবেন না। এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।